হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসটিতে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে ডিটেলে আলোচনা করব। ঠিক যেমনভাবে নাউন ফ্রেজ নিয়ে আমরা ডিটেলে আলোচনা করেছিলাম, আজকের ক্লাসটিতেও আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজের ডেফিনেশনটা জানবো, কীরকমভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ ফর্ম করা যায় বা কীরকমভাবে আমরা একটি বাক্য থেকে বা সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ ফ্রেজকে আইডেন্টিফাই করতে পারি সেই সংক্রান্ত সমস্ত নিয়মকানুন উদাহরণের সাহায্যে আমরা বুঝে নেব। তাই তোমরা যারাই ক্লাসটি দেখছো, যদি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে যে কোনো সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ ফ্রেজকে আইডেন্টিফাই করতে বা ফর্ম করতে কিন্তু তোমাদের কারো কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না। আর যদি মনে হয় যে ভিডিওটি অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্বন্ধে তোমাদের আইডিয়া ক্লিয়ার করতে একটু হলেও হেল্প করেছে বা করছে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করবার জন্য, সাপোর্ট করবার জন্য, অ্যাট দ্য সেম টাইম এই ধরনের গ্রামার, লিটারেচার, রাইটিং স্কিল বা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো। তাহলে চলো শুরু করে দেওয়া যাক অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আজকে আমাদের ক্লাস। প্রথমে একটু সংক্ষেপে বুঝে নেওয়া যাক যে ফ্রেজ কাকে বলে। দেখো, ফ্রেজ হচ্ছে একটি গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। এই সংক্রান্ত ডিটেলে আলোচনা কিন্তু আমরা অলরেডি নাউন ফ্রেজের সময় করে নিয়েছি, তাই আমি এখন আর এই কনসেপ্টটাকে ইলাবোরেট করলাম না। ওয়ান্স সেকেন্ড আই রিপিট, ফ্রেজ হচ্ছে একটি গ্রুপ অফ ওয়ার্ডস, যে গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দগুচ্ছের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। ফ্রেজ এবং ক্লজের মধ্যে তাহলে বেসিক ডিফারেন্সটা কি না, ক্লজও কিন্তু একটি সেন্টেন্সের মধ্যে অবস্থিত একটি গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু ক্লজের মধ্যে কিন্তু তার নিজস্ব সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, whereas ফ্রেজে কিন্তু ফাইনাইট ভার্ব বা সাবজেক্ট কিন্তু থাকে না। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন আ ফ্রেজ অ্যান্ড আ ক্লজ। এবার তাহলে আমরা দেখব যে কত রকমের ফ্রেজ হতে পারে। দেখো, নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ হয়, প্রিপোজিশনাল ফ্রেজ হয়, কনজাংশনাল ফ্রেজ হয়, ইন্টারজেকশনাল ফ্রেজ হয় এবং অ্যাবসলিউট ফ্রেজ হয়। তবে এই যাবতীয় ফ্রেজের টাইপসের মধ্যে মেইন কিন্তু নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ। এবার তাহলে আমরা দেখে নেব যে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে আমরা কি বুঝি। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে নাউন ফ্রেজ আমরা কাকে বলেছিলাম, যে সেই ফ্রেজ যেটা একটি নাউনের ভূমিকা বা রোল প্লে করে কোনো একটি সেন্টেন্সে, তাকে আমরা নাউন ফ্রেজ বলেছিলাম। একই রকমভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো সেই ফ্রেজ যেটা কিনা একটি অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে আমরা সবাই কিন্তু অলরেডি জানি যে একটি অ্যাডজেক্টিভ কি কাজ করতে পারে না, এটি অ্যাডজেক্টিভের মুখ্য কাজ কিন্তু বাক্যে অবস্থিত কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, বা প্রকারান্তরে আমরা বলতেই পারি কোনো একটি নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাদেরকে কিছু অ্যাডেড ইনফরমেশন প্রোভাইড করা। ঠিক একই রকমভাবে তাহলে একটি অ্যাডজেক্টিভ ফ্রেজও অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করবে, অর্থাৎ ওই বাক্যের কোনো একটি নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাদেরকে কিছু এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করবে। একটি অ্যাডজেক্টিভ যেমনভাবে একটি বাক্যে বিভিন্ন জায়গায় বসতে পারে, অর্থাৎ কোনো একটি নাউন বা প্রোনাউনের আগে বা পরে বা মাঝখানে, ঠিক একই রকমভাবে একটি অ্যাডজেক্টিভ ফ্রেজও কিন্তু একটি বাক্যের প্রথমেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে এবং বাক্যের শেষেও থাকতে পারে। এইবার তাহলে আমরা একটি অ্যাডজেক্টিভ ফ্রেজের ফরমেশন এবং তার আইডেন্টিফিকেশন ওরিয়েন্টেড রুলসগুলো বা নিয়মগুলো এক্সাম্পলের সাহায্যে বুঝে নেব। দেখো, প্রথম রুলটা বলা হয়েছে যেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের পর প্রিপোজিশন বসিয়ে ফর্ম করা যেতে পারে। আই হোপ তোমরা যারাই ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে ফলো করো তোমরা নিশ্চয়ই জানো যে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আমরা একটি ক্লাস করে নিয়েছি এবং আমরা সেখানে জেনেছিলাম যে একটি ভার্বের ফর্ম, যে ফর্মটি অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা পার্টিসিপল বলি। তো প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপলের একটি টাইপ। এই প্রেজেন্ট পার্টিসিপল কিরমভাবে গঠন হয় না, একটি ভার্বের প্রেজেন্ট টেন্সের রূপের সাথে আইএনজি বসিয়ে গঠন করা হয়। তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপলের পরে যখন একটি প্রিপোজিশন থাকবে এবং এই ফরমেশনটা নিয়ে কিন্তু একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠিত হতে পারে। দেখে নেওয়া যাক কিছু এক্সাম্পলস। দেখো, প্রথম বাক্যটি ছিল দ্য বয় ওয়াকিং উইথ মাই ব্রাদার স্টুড ফার্স্ট। এখানে দেখো মুখ্য নাউন বা সাবজেক্ট হচ্ছে দ্য বয়, তারপরেই দেখো একটি শব্দ রয়েছে ওয়াকিং। এই ওয়াকিং কথাটি এসছে কিন্তু ওয়াক নামক ভার্ব থেকে এবং ওয়াকের আইএনজি ফর্ম এটি। এই ওয়াকিং এর সাথে কিন্তু দেখো কোনো রকমের অক্সিলারি ভার্ব কিন্তু নেই, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, কোনো রকমের অক্সিলারি ভার্ব নেই। তাহলে এই আইএনজি ভার্বটি কিন্তু বেসিক্যালি এই বাক্যতে ভার্বের রোল প্লে করছে না, রাদার ইট ইজ প্লেইং দ্য রোল অফ প্রেজেন্ট পার্টিসিপল। এবং প্রেজেন্ট পার্টিসিপল কি কাজ করে না, অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে ওয়াকিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তারপরেই প্রিপোজিশন রয়েছে দেখো কি না, উইথ। তাহলে দ্য বয় ওয়াকিং উইথ মাই ব্রাদার স্টুড ফার্স্ট, এই বাক্যটিতে ওয়াকিং উইথটা হচ্ছে মেনলি অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং মাই ব্রাদারটাকে আমরা তার সাথে অ্যাড করে নিয়েছি। তাহলে ওয়াকিং উইথ মাই ব্রাদার এই শব্দগুচ্ছটি হলো অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ।
এরপরেরটি দ্য ট্রিজ স্ট্যান্ডিং অন দ্য রিভার ব্যাঙ্ক আর ইন ডেঞ্জার, একই রকমভাবে স্ট্যান্ডিং শব্দটি প্রেজেন্ট পার্টিসিপল, তারপরেই রয়েছে অন প্রিপোজিশন, এবং এই স্ট্যান্ডিং অন দ্য রিভার ব্যাঙ্ক এই পুরোটি হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এই শব্দগুচ্ছটি কিন্তু ট্রিজ নামক নাউনকে কোয়ালিফাই করছে। যেমনভাবে আগের বাক্যে ওয়াকিং উইথ মাই ব্রাদার এই শব্দগুচ্ছটি কিন্তু দ্য বয় নাউনকে কোয়ালিফাই করছিল। নেক্সট সেন্টেন্সটি দ্য কার রানিং অ্যাট আ ফুল স্পিড মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, এখানে রানিং অ্যাট আ ফুল স্পিডে রানিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এবং এই গ্রুপ অফ ওয়ার্ডসটা বাক্যের কোন নাউনকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে না দ্য কার, তাহলে এই অংশটিও কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং এর পরের লাস্ট বাক্যটি দ্য বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই আর বিউটিফুল টু লুক অ্যাট, এখানে ফ্লাইং ইন দ্য স্কাইতে প্রেজেন্ট পার্টিসিপল ফ্লাইং, তারপরে প্রিপোজিশন রয়েছে ইন, এবং এই ফ্লাইং ইন দ্য স্কাই এই গ্রুপ অফ ওয়ার্ডসটা বার্ডস নামক নাউনকে মডিফাই করছে বা তার সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন দিচ্ছে, তাহলে এই শব্দগুচ্ছটা অ্যাডজেক্টিভের রোল প্লে করছে। Therefore, আমরা বলতে পারি ফ্লাইং ইন দ্য স্কাই, রানিং অ্যাট আ ফুল স্পিড, স্ট্যান্ডিং অন দ্য রিভার ব্যাঙ্ক বা ওয়াকিং উইথ মাই ব্রাদার, এই প্রত্যেকটি কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ। এরপরে প্রেজেন্ট পার্টিসিপলের মতনই পাস্ট পার্টিসিপলের পরেও কিন্তু প্রিপোজিশন বসিয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ ফর্ম করা যেতে পারে। এক্সাম্পলটা দেখে নেওয়া যাক, দ্য ম্যান এক্সস্টেড উইথ হার্ড ওয়ার্ক কোল্যাপসড, অর্থাৎ এখানে দেখো এক্সস্টেড এই কথাটি কিন্তু পাস্ট পার্টিসিপল, এরপরে রয়েছে প্রিপোজিশন উইথ, এক্সস্টেড উইথ হার্ড ওয়ার্ক, এই পুরো শব্দগুচ্ছটা বাক্যের প্রধান নাউন বা সাবজেক্ট ম্যানকে কোয়ালিফাই করছে বা তার সম্পর্কে ইনফরমেশন প্রোভাইড করছে। দেয়ারফর এটা অ্যাডজেক্টিভের কাজ করছে এই শব্দগুচ্ছটি, এবং অ্যাডজেক্টিভের কাজ করা মানেই কিন্তু এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। এরপরে বাক্যটি আ ম্যান অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং ক্যান নেভার হ্যাভ আ হ্যাপি লাইফ, অর্থাৎ এখানে পাস্ট পার্টিসিপল কোনটি না অ্যাডিক্টেড, অ্যাডিক্টেডের পরে প্রিপোজিশন রয়েছে টু, এবং এই অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং এই পুরো কথাটি কিন্তু ম্যানকে কোয়ালিফাই করছে বা ম্যান সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। দেয়ারফর দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরেরটা আ লাইফ ডেডিকেটেড টু ম্যানকাইন্ড ইজ অনারেবল, এক্ষেত্রে নাউন কোনটি না লাইফ, এই লাইফকে কোয়ালিফাই করছে কোন অংশটি না ডেডিকেটেড টু ম্যানকাইন্ড, ডেডিকেটেডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, তারপরে প্রিপোজিশন রয়েছে টু, তাহলে ডেডিকেটেড টু ম্যানকাইন্ড এই সমস্ত শব্দগুচ্ছের মধ্যে নিশ্চয়ই তোমরা দেখছো কোথাও কোনো ফাইনাইট ভার্ব কিন্তু নেই, তাহলে এই ডেডিকেটেড টু ম্যানকাইন্ড লাইফ সম্বন্ধে আমাকে কিছু ইনফরমেশন দিচ্ছে। দেয়ারফর দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ। A fairy dressed in silk came in dream, dressed in silk, ড্রেসটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, তারপরে রয়েছে প্রিপোজিশন ইন, ড্রেসড ইন সিল্ক এই পুরো অংশটি কাকে মডিফাই করছে না ফেয়ারি অর্থাৎ পরি নামক কোন একটি নাউনকে মডিফাই করছে বা ইনফরমেশন দিচ্ছে তার সম্পর্কে, ফলে এটাও কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ। The answers written in red cannot be accepted, অর্থাৎ সেই সমস্ত উত্তর যেগুলো লাল কালিতে লেখা হয় সেগুলিকে গ্রহণ করা সম্ভব নয়, তাহলে রিটেন কথাটি পাস্ট পার্টিসিপল, রাইট ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্ম রিটেন, রিটেন ইন রেড এই শব্দগুচ্ছটা কাকে কোয়ালিফাই করছে না আনসার্সকে কোয়ালিফাই করছে, আনসার কিন্তু নাউন, তাহলে নাউনকে কোয়ালিফাই করছে বা নাউনকে মডিফাই করছে, তাহলে এই শব্দগুচ্ছটাও কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ। এরপরে আমরা জানবো প্রিপোজিশন, তারপরে কোনো কিছু শব্দ থাকতেও পারে নাও থাকতে পারে, এবং লাস্টে নাউন, এই যে একটা ফরমেশন বা স্ট্রাকচার আমি তোমাকে বললাম, এই স্ট্রাকচার দিয়েও কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি হতে পারে। ওয়ান্স এগেন আই রিপিট, একটা প্রিপোজিশন দিয়ে একটি শব্দগুচ্ছ শুরু হবে, তারপরে কিছু শব্দ থাকতেও পারে বা নাও থাকতে পারে, এবং সেই শব্দগুচ্ছটা শেষ হবে একটি নাউন দিয়ে পজিটিভলি, তখন ওই সমগ্র শব্দগুচ্ছটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের ভূমিকা পালন করে। দেখে নেওয়া যাক কিছু এক্সাম্পল। আ ম্যান উইদাউট ক্যারেক্টার ইজ ডেসপিকেবল, এক্ষেত্রে দেখো উইদাউট ক্যারেক্টার এই যে গ্রুপ অফ ওয়ার্ডসটা, এই গ্রুপ অফ ওয়ার্ডসটা শুরু হচ্ছে প্রিপোজিশন উইদাউট দিয়ে এবং শেষ হচ্ছে ক্যারেক্টার নামক একটি শব্দ দিয়ে, ক্যারেক্টার কিন্তু নাউন, তাহলে প্রিপোজিশন তারপরে নাউন, এবং এই উইদাউট ক্যারেক্টার এই গ্রুপ অফ ওয়ার্ডসটা কিন্তু ম্যান নামক নাউনকে মডিফাই করছে বা তার সম্পর্কে কিছু ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করছে। দেয়ারফর দিস ইজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। একই রকম ভাবে পরেরটা, even a man of wealth cannot buy happiness, এখানে দেখো প্রিপোজিশন অফ, তারপরে রয়েছে ওয়েলথ, ওয়েলথ কিন্তু একটা নাউন, তাহলে এই অফ ওয়েলথ এই গ্রুপ অফ ওয়ার্ডসটা ম্যান নামক নাউনকে কোয়ালিফাই করছে, তাহলে এটাও কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ।
পরেরটি লাইফ উইদাউট ডিফিকাল্টিজ ইজ নট পসিবল, অর্থাৎ এক্ষেত্রে উইদাউট ডিফিকাল্টিজ এই গ্রুপ অফ ওয়ার্ডসটা শুরু হচ্ছে উইদাউট প্রিপোজিশন দিয়ে এবং ডিফিকাল্টি এটাও কিন্তু নাউন। তাহলে উইদাউট ডিফিকাল্টিজ একটি গ্রুপ অফ ওয়ার্ডস যেটা শুরু হচ্ছে প্রিপোজিশন দিয়ে শেষ হচ্ছে নাউন দিয়ে এবং কোয়ালিফাই করছে ওই বাক্যেরই আরও একটি নাউনকে, সেই অর্থে আমরা এটাকেও অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। লাইফ ক্যান নট বি আ রোজ উইদাউট আ থর্ন, এক্ষেত্রে দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজটা বাক্যের শেষে রয়েছে। এক্ষেত্রে উইদাউট আ থর্ন একই রকমভাবে প্রিপোজিশন এবং নাউন দিয়ে একটি শব্দগুচ্ছ তৈরি করা হয়েছে এবং এই উইদাউট আ থর্ন এই শব্দগুচ্ছটা রোজ নামক নাউনকে কোয়ালিফাই করছে। তাই উইদাউট আ থর্নটা কিন্তু এক্ষেত্রে একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য গার্ল উইথ কার্লি হেয়ার ইজ ইন্টেলিজেন্ট, পরের উদাহরণ দেখো উইথ কার্লি হেয়ার, আবার শব্দগুচ্ছটা শুরু হলো উইথ নামক প্রিপোজিশন দিয়ে এবং শেষ হচ্ছে হেয়ার নাউন দিয়ে এবং এই উইথ কার্লি হেয়ার এই শব্দগুচ্ছটা বাক্যের আরও একটি নাউন অর্থাৎ দ্য গার্ল সম্পর্কে আমাদেরকে কিছু ইনফরমেশন দিচ্ছে, দেয়ারফর এটাও কিন্তু একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরের বাক্যটি উইথ আ স্মাইল অন হিজ ফেস রাহুল হেল্পড মি, এক্ষেত্রে দেখো এই যে অ্যাডজেক্টিভ ফ্রেজটা এটা বাক্যের একদম প্রথমে ইউজ করা হয়ে রয়েছে। এক্ষেত্রেও বাক্যটি এই শব্দগুচ্ছটি শুরু হচ্ছে কি দিয়ে না উইথ প্রিপোজিশন দিয়ে এবং শেষ হচ্ছে নাউন ফেস দিয়ে এবং এই উইথ আ স্মাইল অন হিজ ফেস এই গ্রুপ অফ ওয়ার্ডসটা রাহুলকে কিন্তু কোয়ালিফাই করছে, রাহুল কিন্তু একটি নাউন, দেয়ারফর এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং লাস্ট উদাহরণটি দ্য চিলড্রেন ইন দ্য পার্ক আর সুইট, অর্থাৎ পার্কে যে চিলড্রেনরা রয়েছে বা বাচ্চারা রয়েছে তারা খুব মিষ্টি। এক্ষেত্রে চিলড্রেন তারপরে রয়েছে ইন দ্য পার্ক, এক্ষেত্রে শব্দগুচ্ছটা বা গ্রুপ অফ ওয়ার্ডসটা শুরু হচ্ছে কি দিয়ে না ইন প্রিপোজিশন দিয়ে শেষ হচ্ছে পার্ক নাউন দিয়ে, একই ফরমেশন, তাহলে এটাকেও আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। এরপরে যেটা আমাদের লাস্ট আজকের ক্লাসের আলোচনার বিষয় যে অ্যাডজেক্টিভ ফ্রেজ কিন্তু আমরা অ্যাজ দিয়েও ফর্ম করতে পারি। আমরা যারাই ডিগ্রি জানি বা ডিগ্রি ট্রান্সফরমেশন জানি, অলরেডি তো ক্লাস আমরা করিয়েই নিয়েছি এখানে ডিগ্রি ট্রান্সফরমেশনের ওপরে, তো সেক্ষেত্রে আমরা জেনেছি যে পজিটিভ ডিগ্রি ট্রান্সফরমেশনে আমাদেরকে অ্যাজ বা অ্যাজ দুবার ব্যবহার করতে হয় বা সো এবং অ্যাজও ব্যবহার করতে হয়। বেশ কিছু বাংলা উপমাও রয়েছে যেগুলোকে ইংলিশে বলবার জন্য আমাদেরকে অ্যাজ ইউজ করতে হয়, ঠিক সেরকম ক্ষেত্রেও কিন্তু আমরা সেই শব্দগুচ্ছকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। কয়েকটি এক্সাম্পল তোমাদের বোঝবার সুবিধার জন্য আমি দিয়ে রেখেছি। দ্য কার ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ লাইটনিং, দ্য ম্যান ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস, দ্য বয় ইজ কানিং অ্যাজ আ ফক্স। এক্ষেত্রে দেখো অ্যাজ কানিং এর আগে কিন্তু আমি আর ফার্দার অ্যাজ ইউজ করিনি, তার কারণ সবসময় দুবার অ্যাজ ব্যবহার করাটা ইজ নট নেসেসারি। আমরা একবার অ্যাজ ব্যবহার করেও কিন্তু আমাদের বক্তব্যটা আমরা পরিষ্কারভাবে প্রকাশ করতে পারি, সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে লাগে, কিছু কিছু ক্ষেত্রে লাগে না। পরের বাক্যটি দ্য পিলো ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, দ্য চাইল্ড ইজ ইনোসেন্ট অ্যাজ ল্যাম্ব, দ্য রোজ ইজ অ্যাজ রেড অ্যাজ ব্লাড। তাহলে প্রত্যেকটা বাক্যে আমরা দেখতে পেলাম যে অ্যাজ দিয়ে একটি শব্দগুচ্ছ তৈরি হয়েছে, যে শব্দগুচ্ছগুলোর মূল উদ্দেশ্য বা ভূমিকা কিন্তু কোনো একটি নাউনের সাথে আরও একটি নাউনের তুলনা করা, কম্প্যারিজন আনা, সেই জন্যও কিন্তু এই অ্যাজটাকে আমরা ব্যবহার করেছি এবং এই অ্যাজ দিয়ে যে শব্দগুচ্ছটি গঠন হলো এই শব্দগুচ্ছগুলোও কিন্তু ওই বাক্যের প্রধান সাবজেক্টের হিসেবে থাকা যে নাউন বা প্রোনাউন তাদেরকে মডিফাই করছে বা তাদের সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। তাই আমরা সেই জন্য এই অ্যাজ দিয়ে গঠিত হওয়া গ্রুপ অফ ওয়ার্ডসগুলোকেও কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে ক্যাটেগরাইজ করতে পারি। তাহলে আই থিঙ্ক অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে তোমাদের আর কারোর কোনো ডাউট নেই এবং তোমরা পুরো কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো বা যদি মনে হয় যে ভিডিওটি একটু হলেও হেল্প করেছে, তাহলে দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ যে ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও, আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করবার জন্য, সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করে নিও যাতে ইন ফিউচার এই ধরনের গ্রামার, লিটারেচার, স্পোকেন ইংলিশ, রাইটিং স্কিল বা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওরিয়েন্টেড ভিডিওর নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম। থ্যাংক ইউ।